মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের টান টান সংঘাত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কূটনীতি আর হুমকির ভাষা ছাড়িয়ে কথা উঠছে সরাসরি যুদ্ধের। ওয়াশিংটন থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে প্রয়োজনে ইরানে স্থল অভিযান চালানো হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি আমেরিকা ইরানের মাটিতে সেনা পাঠাতে যাচ্ছে? আর যদি তা হয়, তাহলে কি এত সহজে পরাজিত করা যাবে এই দেশটিকে? কারণ ইরান শুধু আরেকটি রাষ্ট্র নয়, এটি বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার ধারক। গত ৫ শতাব্দী ধরে প্রায় একই সীমান্তে টিকে থাকা একটি দেশ। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রুশ, ব্রিটিশ প্রায় প্রতিটি শক্তিধর সাম্রাজ্যের সঙ্গে কখনো না কখনো সংঘাতে জড়িয়েছে ইরান। তবু মানচিত্র থেকে মুছে যায়নি। কারণ একটাই, ইরান শুধু একটি দেশ নয়, এটি বিশ্বের সংযোগস্থল। ইরান এমন একটি ভূখণ্ডে দাঁড়িয়ে আছে যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে কৌশলগত সেতুবন্ধন তৈরি করে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান, পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান ৭টি দেশের সঙ্গে সীমান্ত। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথ। আর দক্ষিণের উপকূলে রয়েছে পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল চেকপয়েন্ট, হরমুজ প্রণালী। বিশ্বে যে তেল ও গ্যাস বাণিজ্য চলে তার প্রায় ২০% এই সরু পথ দিয়ে অতিক্রম করে। অর্থাৎ ইরান শুধু একটি ভূখণ্ড নয়, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার এক কেন্দ্রবিন্দু। ইরানকে অজেয় ভাবার পেছনে তার ভূগোল বড় ভূমিকা রাখে। দক্ষিণ ও পশ্চিমে জাগ্রস পর্বতমালা, পাথুরে দুর্গম প্রাকৃতিক দুর্গের মতো এক বিশাল প্রাচীর। ১৯৮০ সালে ইরাক যখন আক্রমণ চালায়, তখন দ্রুত অগ্রযাত্রার পরিকল্পনা ছিল, কিন্তু জাগ্রস অতিক্রম করা সহজ হয়নি। ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে সীমান্ত ১ ইঞ্চিও বদলায়নি। উত্তর দিকে আলবোর্জ পর্বতমালা একইভাবে প্রাকৃতিক সুরক্ষা দেয়। এই দুই পর্বতশ্রেণী শুধু প্রতিরক্ষা নয়, ইউরেনিয়াম, দস্তা, রূপা ও সোনার মতো সম্পদে সমৃদ্ধ। বিশ্বের অন্যতম বৃহৎ দস্তা মজুদ ইরানের দখলে। ২০ শতকে পারস্য উপসাগর ঘিরে তেল ও গ্যাস আবিষ্কার ইরানের ভূরাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। বিশ্বের প্রায় ১০% তেল ও ১৫% প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে ইরানে। কিন্তু ধরুন, আমেরিকা ইসরায়েলের যৌথ বাহিনী উপকূল অতিক্রম করল, পর্বত পার হল, তারপর সামনে দাঁড়িয়ে আছে দাসত এ লুত ও কাভির মরুভূমি। লুত পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর একটি, ৭০°C তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে। এই প্রাকৃতিক প্রতিবন্ধকতা ইরানকে আক্রমণকারীর জন্য দুঃস্বপ্নে পরিণত করে। কিন্তু ইরানকে বোঝার জন্য শুধু তার ভূপ্রকৃতি দেখলেই যথেষ্ট নয়। কারণ একটি দেশের শক্তি শুধু পাহাড়, মরুভূমি বা সম্পদের উপর দাঁড়িয়ে থাকে না, এর পেছনে থাকে রাজনৈতিক ইতিহাস ও ক্ষমতার রূপান্তর। ইরানের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। বিশেষ করে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যায়। ১৯৭৯ সালের শিয়া বিপ্লবের আগে ইরান ছিল পশ্চিমা মিত্র। যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান সরবরাহ করত, ইসরায়েলের সঙ্গে সম্পর্কও ভালো ছিল। কিন্তু আয়াতুল্লাহ খোমেনির আগমনে সমীকরণ বদলে যায়। তেহরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, দূতাবাস রূপান্তরিত হয় ফিলিস্তিনি প্রতিনিধিত্বে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আশপাশের আরব রাজতন্ত্রগুলোও আতঙ্কিত হয়ে পড়ে। শিয়া বিপ্লবের আদর্শ ছড়িয়ে পড়ার ভয় ছিল তাদের। ১৯৮০ সালে আরব সমর্থনে ইরাকের আক্রমণ ইরানকে একটি শিক্ষা দেয়, বেঁচে থাকতে হলে দূর থেকে চাপ সৃষ্টি করতে হবে। এখান থেকেই জন্ম নেয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স, হামাস, হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, সিরিয়ার ফাতিমিউন ব্রিগেড, ইয়েমেনের হুথি, এক বিস্তৃত নেটওয়ার্ক। সরাসরি যুদ্ধ না করেও ইরান আঞ্চলিক ভারসাম্যে প্রভাব বিস্তার করে। গাজায় সংঘাত শুরু হলে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র, লোহিত সাগরের জাহাজ লক্ষ্য করে ড্রোন। এই প্রক্সি কৌশল ইরানকে বহুমাত্রিক শক্তিতে পরিণত করেছে। ইরানের স্থল সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও স্তরভিত্তিক স্থলবাহিনী কাঠামো। মোট সক্রিয় সামরিক সদস্য সংখ্যা আনুমানিক ৫,৫০,০০০ থেকে ৬ লাখের মধ্যে ধরা হয়, যার মধ্যে নিয়মিত সেনাবাহিনী প্রায় ৩,৫০,০০০ জন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রায় ১,৫০,০০০ থেকে ১,৯০,০০০ সদস্য নিয়ে কাজ করে। এর বাইরে রয়েছে বেসিস নামের স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী, যাদের সদস্য সংখ্যা কয়েক লাখ থেকে মিলিয়নের বেশি বলে বিভিন্ন অনুমান রয়েছে। যদিও সবাই সক্রিয় যোদ্ধা নয়, তবে সংকটকালে দ্রুত মোতায়েনযোগ্য মানব সম্পদ হিসেবে বিবেচিত। স্থলযুদ্ধের সরঞ্জাম হিসেবে ইরানের হাতে রয়েছে আনুমানিক ১৫০০ থেকে ১৭০০ ট্যাঙ্ক, যার মধ্যে
T-72, পুরনো T-55, জুলফিকার সিরিজ সহ দেশীয়ভাবে উন্নত কিছু মডেল রয়েছে। যদিও এগুলোর অনেকগুলো পুরনো সোভিয়েত বা চীনা ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি, ইরান নিজস্ব আপগ্রেড ও মডিফিকেশনের মাধ্যমে এগুলো সচল রেখেছে। সাজোয়াজান এপিসি ও আইএফভি এর সংখ্যা কয়েক হাজার, যা সেনা পরিবহন ও মেকানাইজড অপারেশনে ব্যবহৃত হয়। আর্টিলারি সক্ষমতার দিক থেকেও ইরান উল্লেখযোগ্য শক্তি রাখে। তাদের কাছে রয়েছে 2000-এর বেশি টোড ও সেলফ প্রোপেলড আর্টিলারি সিস্টেম, পাশাপাশি বহু সংখ্যক মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম MRLS, যেমন ফাজার সিরিজ। রকেট আর্টিলারি সীমান্তবর্তী এলাকায় দ্রুত ও ব্যাপক আঘাত হানতে সক্ষম। এছাড়া রয়েছে স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা স্থলযুদ্ধের পাশাপাশি কৌশলগত প্রতিরোধ হিসেবে কাজ করে। স্থলবাহিনীর বিমান সহায়তা সীমিত হলেও ইরানের শক্তি মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায়। তাদের ড্রোনবহর রেকি, আক্রমণাত্মক ও কামিকাজে, স্থল অভিযানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতে ব্যবহৃত হয়। ইঞ্জিনিয়ারিং ইউনিট, প্রতিরক্ষা স্থাপনা, মাইন স্থাপন ও অপসারণ সক্ষমতাও স্থলযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরানের স্থলযুদ্ধ সক্ষমতা কেবল প্রচলিত ট্যাঙ্ক ও আর্টিলারির ওপর নির্ভরশীল নয়, বরং এটি মানবশক্তি, ভূগোল, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অসম যুদ্ধকৌশলের সমন্বিত কাঠামো। সম্ভাব্য স্থল অভিযানে ইরান প্রতিরক্ষামূলক গভীরতা, ডিফেন্সিভ ডেপথ ব্যবহার করে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল সংঘাতে প্রতিপক্ষকে জড়িয়ে ফেলতে সক্ষম, এমনটাই অনেক সামরিক বিশ্লেষকের মূল্যায়ন। ড্রোন প্রযুক্তি এখানে গুরুত্বপূর্ণ। কম খরচে তৈরি ড্রোন প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করে। একটি $20,000 ড্রোন ভূপাতিত করতে কখনো কখনো $1 মিলিয়ন মিসাইল লাগে। অর্থাৎ এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধ। 2022 সালের মার্কিন প্রতিবেদনে উল্লেখ ছিল, মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইরানের হাতে। 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র ইরানকে দূরপাল্লার প্রতিরোধ শক্তি দিয়েছে। সব মিলিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনীতি সীমিত হলেও ইরান একটি অনিশ্চিত শক্তি। তার পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, প্রক্সি নেটওয়ার্ক, সব মিলিয়ে অনেক গ্রে এরিয়া রয়েছে। কিন্তু এই সংঘাতের গুরুত্ব শুধু সামরিক শক্তির তুলনায় সীমাবদ্ধ নয়। কারণ ইরান এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে যে কোনো বড় সংঘাতের প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে পড়ে। ফলে ইরানকে ঘিরে যুদ্ধ মানে শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি হয়ে উঠতে পারে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের প্রশ্ন। ইতিহাস বারবার দেখিয়েছে, ইরানকে পরাজিত করা যতটা কঠিন, তাকে বোঝা তার চেয়েও কঠিন। পাহাড়, মরুভূমি, সম্পদ, জনসংখ্যা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আঞ্চলিক নেটওয়ার্ক, সব মিলিয়ে এটি এমন এক শক্তি যাকে সহজ সমীকরণে ফেলা যায় না। তাই প্রশ্নটা শুধু যুদ্ধ হবে কি হবে না তা নয়। আসল প্রশ্ন হল, যদি সেই যুদ্ধ শুরু হয় তাহলে তার ঢেউ কত দূর পর্যন্ত পৌঁছাবে। সম্ভবত সময়ই এর উত্তর দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হচ্ছে সেটি শুধু একটি দেশের গল্প নয়, এটি বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণ করতে পারে এমন এক অধ্যায়ের সূচনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আমেরিকা ও ইসরায়েল কি সত্যি ইরানি স্থল হামলা করার মতো বড় সিদ্ধান্ত নিতে সাহস করবে, নাকি সংঘাত সীমিত পর্যায়েই থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।